নমস্কার। আজকের এই বিশেষ আলোচনায় আমরা পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী সংঘাত নিয়ে কথা বলবো। বিশেষ করে ওই চন্দ্রনাথ রথের যে পরিকল্পিত হত্যাকাণ্ডটা হলো। হ্যাঁ, ওই ঘটনাটা তো রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে। একদমই। আর আমাদের কাছে বেশ কিছু তদন্ত রিপোর্ট আর সিসিটিভি বিশ্লেষণের তথ্য আছে। তবে শুরুতেই বলে রাখি, আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো রাজনৈতিক পক্ষ নেয়ার নয়। আমরা শুধু নিরপেক্ষভাবে ঘটনা প্রবাহ আর বাংলার গণতন্ত্রের কি প্রভাব সেটাই বোঝার চেষ্টা করব। ঠিক, ভাবুন, অপারেশনটা ছিল মাত্র 50 সেকেন্ডের। 50 সেকেন্ড? বাপরে! হ্যাঁ, মাত্র 50 সেকেন্ড। তদন্ত রিপোর্ট বলছে একটা সিলভার রঙের নিশান মাইক্রা গাড়ি রাস্তা আটকে দাঁড়ায় আর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে 10 রাউন্ড গুলি চলে। 10 রাউন্ড? তার মধ্যে তো আমি পড়ছিলাম হৃৎপিণ্ড ভেদ করা গুলিও ছিল। স্করপিও গাড়িটা আটকানোর পর বাইকে আসা একজন শার্প শুটার নাকি এই কাজটা করে। একদম নিখুঁত অপারেশন। পুলিশ আশেপাশের বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যে নাম্বার প্লেটটা পেয়েছে সেটাও পুরোপুরি জাল। খোঁজ নিয়ে জানা গেছে ওটা আসলে শিলিগুড়ির এক বাসিন্দার গাড়ির নাম্বার। জাল নম্বর প্লেট? আর আমি এটাও দেখছিলাম যে গাড়ির আসল চেসিস নম্বরটাও নাকি ঘষে তুলে দেওয়া হয়েছিল। এটা তো সাংঘাতিক পেশাদারিত্ব, তাই না? হ্যাঁ, চেসিস নাম্বার ঘষে দেওয়ার অর্থই হলো গাড়িটা কোন কারখানায় তৈরি বা কে কিনেছিল সেই সূত্র ধরে পুলিশের পৌঁছানোর রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া। সেটাই তো। এটা তো কোনো থ্রিলার সিনেমায় গুপ্ত হত্যার সিকোয়েন্সের মতো লাগছে। পাড়ার সাধারণ রাজনৈতিক দুষ্কৃতীদের পক্ষে কি এরকম উচ্চ পর্যায়ের মদত ছাড়া প্রযুক্তিগতভাবে এত নিখুঁত অপারেশন করা আদৌ সম্ভব? সাধারণত এটা আন্ডারওয়ার্ল্ডের পেশাদার খুনিদেরই কাজ হয়। আর এখানেই চন্দ্রনাথ রথের পরিচয়টা বোঝা খুব জরুরি। তিনি সাধারণ কোনো কর্মী ছিলেন না। হ্যাঁ, তিনি তো প্রাক্তন বিমান বাহিনী এয়ারফোর্সের কর্মী ছিলেন। ঠিক আর সেখান থেকেই তিনি শুভেন্দু অধিকারীর অত্যন্ত বিশ্বস্ত রাজনৈতিক কোঅর্ডিনেটর হয়ে ওঠেন। নির্বাচনের লজিস্টিক্স থেকে বুথ ম্যানেজমেন্ট সব তিনিই দেখতেন। আচ্ছা, তার বর্তমান রাজনীতিতে কি মূল নেতাদের বদলে এই নেপথ্যের লজিস্টিক্স পরিচালনাকারীরাই বেশি টার্গেট হচ্ছেন? সেটাই তো মনে হচ্ছে। তৃণমূল নেতৃত্ব আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই তো এমনিতেই তীব্র। বিশেষ করে মুখ্যমন্ত্রীর 15,000 ভোটে পরাজয়ের পর উত্তাপ আরও বেড়েছে। আর এই হত্যাকাণ্ডটাকে তো রাজনৈতিক নেতার একটা সুনির্দিষ্ট ভীতির বার্তা বা মেসেজ অফ ইন্টিমিডেশন হিসেবেই ব্যাখ্যা করছেন। একদম। ক্ষমতা কার হাতে আছে সেই চরম বার্তা দেওয়ার জন্যই এই ছক। কিন্তু এই প্রভাব তো শুধু রাজনীতির অঙ্কে আটকে নেই। রথের পরিবার এক ভয়াবহ ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে ওনার মা। আমি দেখছিলাম তিনি নিজেও একসময় রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি তো প্রকাশ্যে অপরাধীদের ফাঁসির দাবি করেছেন। হ্যাঁ, ওনারই তীব্র শোক আর বিচার চাওয়ার আরতি আসলে পুরো বিচার ব্যবস্থা আর প্রশাসনের কাছেই একটা বড় প্রশ্নচিহ্ন তুলে ধরেছে। ঠিক। আর এই ধরনের প্রশাসনিক ব্যর্থতা বা ক্রমবর্ধমান সহিংসতা একজন সাধারণ নাগরিকের জন্যও তো ভীষণ চিন্তার বিষয়। বেলেঘাটা বা আশেপাশের এলাকায় যে ভোট পরবর্তী হিংসা আমরা দেখেছি তার সাথে এর বেশ মিল আছে। হ্যাঁ, প্রশাসনিক নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে রাজনৈতিক সহিংসতার প্রাতিষ্ঠানিক রূপ নেওয়াটাই হলো বাংলার নির্বাচন পরবর্তী সংঘাতের একরকম ঐতিহাসিক প্যাটার্ন। নির্বাচন শেষ হলে ক্ষমতার সমীকরণ বদলায় আর এক ধরনের দখলদারির লড়াই শুরু হয়। ঠিক বলেছেন। আর এখন সেই লড়াইয়ে যুক্ত হচ্ছে শার্প শুটার আর জাল চেসিস নম্বর মতো আন্ডারওয়ার্ল্ডে পেশাদার কৌশল। তাহলে একটা চূড়ান্ত চিন্তার খোরাক দিয়ে আজকের আলোচনা শেষ করা যাক। রাজনৈতিক প্রতিহিংসায় যদি এখন ভাড়াটে খুনি আর এরকম আন্ডারওয়ার্ল্ডের পেশাদারিত্ব পাকাপাকিভাবে ঢুকে পড়ে, তবে সাধারণ পুলিশি ব্যবস্থা দিয়ে কি আদৌ অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করা সম্ভব? এটা সত্যি আমাদের সবার নিজস্ব স্তরে গভীরভাবে ভাবার অবকাশ রাখে। একদমই। সবশেষে বলি, আজকের এই আলোচনাটি যদি আপনাদের তথ্যবহুল মনে হয় তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন।